একটু ভাবুন তো, কার্গো জাহাজ না থাকলে আমাদের কি অবস্থা হতো। কার্গো জাহাজ না থাকলে আমাদের পৃথিবীটা মুহূর্তের মধ্যেই থমকে যাবে। যে কার্গো জাহাজ একদিন বন্ধ থাকলে পৃথিবীর প্রতিটা পণ্যের দাম আপনার নাগালের বাইরে চলে যাবে। আজ আমরা দেখতে চলেছি বিশ্বের দীর্ঘতম কার্গো জাহাজের উত্থান, পুনর্জন্ম এবং পতন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো স্বাগতম আপনাদের রহস্যময় ভুবনের একটি নতুন এপিসোডে। আপনারা হয়তো বেশিরভাগই টাইটানিক জাহাজ সম্পর্কে জানেন, কিন্তু সিওয়াই জায়ান্ট নামের জাহাজটি সম্পর্কে আপনাদের কাছে খুব বেশি তথ্য থাকার কথা নয়। এই জাহাজটির একটি অসাধারণ গল্প রয়েছে। সিওয়াই জায়ান্ট ছিল বিশ্বের দীর্ঘতম এবং সবচেয়ে ভারী একটি জাহাজ, যার দৈর্ঘ্য ছিল 1504 ফুট। জাহাজটির 5,64,000 টনের বেশি কার্গো ধারণের ক্ষমতা ছিল। এটি আইফেল টাওয়ার এবং এম্পায়ার স্টেট বিল্ডিং এর থেকেও দীর্ঘ ছিল। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নির্দেশে জাহাজটিতে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। হামলায় জাহাজটি ডুবে যাওয়ার পর এটিকে আবারও পুনরুদ্ধার করা হয়েছিল। হিউস্টন বিশ্ববিদ্যালয়ের শিল্প প্রকৌশল এন্ড্রু বয়েড বলেছেন, জাহাজটির ডেক 6টি ফুটবল মাঠের চেয়েও বড় ছিল। এর শুরু থেকে শেষ পর্যন্ত দৈর্ঘ্য ছিল 1504 ফুট, যা এম্পায়ার স্টেট বিল্ডিং এর চেয়েও লম্বা। সিওয়াই জায়ান্ট 2 দশকের বেশি সময় ধরে যাত্রা করেছে। যখন এটি শেষ যাত্রা করে তখন এটিকে স্ক্র্যাপ হিসেবে ব্যাগে ফেলতে প্রায় 1 বছরের বেশি সময় এবং 18,000 শ্রমিক লেগেছিল। সিওয়াই জায়ান্টের মতো এত বড় জাহাজ এখন পর্যন্ত আর কেউ তৈরি করেনি। 1970-এর দশকের শেষের দিকে টোকিওর সুমিটোমো হেভি ইন্ডাস্ট্রিজ একটি বিশাল সুপার ট্যাঙ্কার তৈরির জন্য একজন গ্রিক ব্যবসায়ীর কাছ থেকে একটি নির্দেশনা পায়। 1979 সালে যখন জাহাজটির নির্মাণ কাজ প্রায় শেষ হয়ে আসে, তখন ওই ব্যবসায়ী পিছিয়ে পড়েন। কেউ কেউ বলেন তিনি দেউলিয়া হয়েছিলেন, আবার অন্যরা দাবি করেন তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তবে তার পিছিয়ে পড়ার সঠিক কারণটি এখন পর্যন্ত জানা যায়নি। 2 বছর পর হংকং ভিত্তিক ওরিয়েন্ট ওভারসিজ কন্টেনার লাইনের ওওসিএল মালিক তুংচাও এই ট্যাঙ্কারটি কিনেছিলেন এবং এর নাম দিয়েছিলেন সিওয়াই জায়ান্ট। এত বড় সুপার ট্যাঙ্কার এর আগে কখনো সমুদ্রে দেখা যায়নি। এটি এত বড় ছিল যে এটি ঘোরানোর জন্য কমপক্ষে 2.719 বর্গ মাইল খালিস্তানের প্রয়োজন ছিল। 16.5 নট প্রায় 30.5 কিমি ঘন্টা সর্বোচ্চ গতিতে চলে জাহাজটি থামাতে আরো 5.6 বর্গ মাইল খালিস্তানের প্রয়োজন ছিল। সিওয়াই জায়ান্টের মতো একটি এত বড় জাহাজকে দ্রুত থামানোর পদ্ধতি ব্যবহারিক বা নিরাপদ ছিল না, কারণ এর বিশাল আকারের কারণে তৈরি হওয়া জড়তা অনেক বেশি, যার ফলে এটি দ্রুত থামানোর পদ্ধতি অনেকটা সম্পূর্ণ বোঝাই দ্রুত চলমান একটি বাসকে থামানোর মতো কঠিন। এই চ্যালেঞ্জ সত্ত্বেও সিওয়াই জায়ান্ট ছিল ওসিএল এর জন্য একটি অত্যন্ত মূল্যবান সম্পদ। 7 বছর ধরে নিয়মিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের মধ্যে অপরিশোধিত তেল পরিবহন করেছিল। ইরাক ইরান যুদ্ধের সময় 1988 সালে সিওয়াই জায়ান্টের জন্য সবকিছুই বদলে যায়। 1988 সালের 14 মে জাহাজটি অপরিশোধিত তেল দিয়ে সম্পূর্ণ বোঝাই অবস্থায় ইরাকের লারাক দ্বীপ থেকে প্রত্যান করার সময় ইরাকি বিমান বাহিনী এই এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে। সিওয়াই জায়ান্টের ট্যাঙ্কের তেলে ক্ষেপণাস্ত্র আঘাতের কারণে আগুন ধরে যায় এবং জাহাজটি দ্রুতই আগুনে পুড়ে যায়। এটি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় এবং অবশেষে ডুবে যায়। তবে জাহাজটি শেষ এখানেই হয়নি। যুদ্ধের পরে সিওয়াই জায়ান্ট ডুবে যাওয়ার কারণে ওওসিএল ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় এবং তারা জানত জাহাজটি কোথায় ডুবেছে, কিন্তু অর্থনৈতিকভাবে উদ্ধার কাজটি লাভজনক না হওয়ায় তারা এটি পুনরুদ্ধার এবং মেরামতের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়। 10 বছর ধরে সিওয়াই জায়ান্টের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করা নাবিক সুরন্দীর কুমার মোহন বলেন, জাহাজটি পুনর্গঠন করা লাভজনক না হওয়ায় এটিকে ব্রুনাই উপসাগরে ফেলে রাখা হয়েছিল, কিন্তু জাহাজটির ভাগ্যে ছিল অন্য কিছু। নরওয়ের কোম্পানি নর্মাল ইন্টারন্যাশনাল একটি সুযোগ দেখেছিল। তারা জাহাজটি উদ্ধার এবং মেরামতের জন্য এটির মালিকানা নেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে তাদের লাখ লাখ ডলার খরচ হয়েছিল, কিন্তু তারা 3,700 টন ইস্পাত ব্যবহার করে জাহাজটি সম্পূর্ণ মেরামত করেছিল।
নর্মাল ইন্টারন্যাশনাল সুপার ট্যাঙ্কারটির নাম পরিবর্তন করে রাখে হ্যাপি জায়ান্ট। তবে কোম্পানিটির কাছে জাহাজটি অল্প সময়ের জন্যই ছিল। শেষ পর্যন্ত 2009 সালের ডিসেম্বরে সিওয়াই জায়ান্ট শিপ ব্রেকিং ইয়ার্ডের উদ্দেশ্যে চূড়ান্ত যাত্রা শুরু করে। পরের বছর 18,000 কর্মী একে টুকরো টুকরো করে ভেঙে ফেলে। আজ সুপার ট্যাঙ্কারটির একমাত্র অংশ যেটির অস্তিত্ব রয়েছে সেটি হলো এর নোঙর, যার ওজন 36 টন, এবং সেটি হংকং মেরিটাইম মিউজিয়ামে প্রদর্শনী হিসেবে রাখা হয়েছে।